হ্যালো স্টুডেন্টস, আজকে ফিজিক্যাল সায়েন্সের বিহেভিয়ার অফ গ্যাসেস নামক একটা অত্যন্ত ইন্টারেস্টিং চ্যাপ্টার তোমাদেরকে পড়াবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমরা প্রেশার, ভলিউম আর টেম্পারেচারের মধ্যে ইন্টার রিলেশনটাও বুঝতে পেরে যাবে। In this tough time, it is important for all of us to be safe. So stay safe, stay home. হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পড়াশোনা। আজকে আমরা ফিজিক্যাল সায়েন্সের একটা নতুন চ্যাপ্টার আলোচনা করব, যা হলো বিহেভিয়ার অফ গ্যাসেস, অর্থাৎ গ্যাসের আচরণ। তো আমরা এই চ্যাপ্টারটা পড়ব কেন? দেখো, আমাদের চারিদিকে আমরা যা দিয়ে ঘিরে আছি তা হলো ম্যাক্সিমামটাই গ্যাস। তোমার মুখ, চোখ, নাকের, কানের পাশ দিয়ে এখন কিন্তু হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন এইসব গ্যাসগুলো খুব দ্রুত গতিতে বেরিয়ে যাচ্ছে, কিন্তু তুমি টেরও পাচ্ছ না। তার কারণ হচ্ছে এদের ভর এতটাই কম যে তুমি টের পাচ্ছ না। আমাদের চতুর্দিকে আমরা এই বিভিন্ন ধরনের গ্যাস দিয়েই ঘিরে রয়েছি। আমরা এই যে ইলেকট্রিসিটি পাই, তো এই ইলেকট্রিসিটিটাও প্রডিউসড হয় কিন্তু গ্যাসের জন্যই। তাই জন্যই কিন্তু আমাদের এই গ্যাসের আচরণ পড়ার ভীষণ জরুরি। তোমরা দেখবে গাড়ি চলে, তো সেখানেও কিন্তু গ্যাসের একটা বড় ভূমিকা রয়েছে। তারপরে তুমি দেখবে ফ্রিজে কম্প্রেসার বলে একটা জিনিস হয়, তো সেই কম্প্রেসারে রেফ্রিজারেন্ট যদি কম্প্রেস না হয় তাহলে কিন্তু ফ্রিজ চলবে না। তো সব জায়গাতেই কিন্তু গ্যাস আমাদের লাগে, আর তাই জন্যই আমাদের গ্যাসের আচরণ চ্যাপ্টারটা পড়া ভীষণ জরুরি। তো আমরা এই প্রথম ছবিটাতেই দেখছি যে গ্যাসের যে মলিকিউলগুলো রয়েছে, দেখো খুব র্যান্ডম মুভ করছে। আর তাদের মধ্যে এই যে ইন্টার মলিকিউলার স্পেস, অর্থাৎ একটা মলিকিউল এবং অন্য মলিকিউলের মধ্যে যে স্পেস, সেটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে। তো দেখো এখানে এই যে র্যান্ডম মুভমেন্ট হয় এই গ্যাস মলিকিউলগুলো, অর্থাৎ দেখো একটা মলিকিউল আর একটা মলিকিউলকে কীরকমভাবে ধাক্কা মারছে, আর তার স্পিডটাও কিন্তু সেই জন্য বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। তো কোনোদিন গ্যাস মলিকিউলের স্পিড সেম থাকে না, বা তাদের স্পিড বলা যেতে পারে যে টেম্পারেচারের সাথে বাড়তে থাকে। কিভাবে বাড়তে থাকে, কি না থাকে, সেটা আমরা পরে পড়ব। এই চিত্রটায় আমরা দেখছি যে কঠিনের যে অণুগুলো রয়েছে, দেখো সবচেয়ে ক্লোজলি প্যাকড রয়েছে, আর তাদের মধ্যে ইন্টারমলিকিউলার বন্ডিংটাও কিন্তু অনেকটা বেশি। কিন্তু যদি লিকুইডের ক্ষেত্রে দেখো, তাহলে কিন্তু দেখবে যে তাদের মধ্যে ইন্টারমলিকিউলার বন্ডিংটাও কম, আর ইন্টারমলিকিউলার স্পেসটাও দেখো বেশি। ঠিক সেই কারণেই লিকুইড কিন্তু যে পাত্রে রাখবে তার আকারটা ধারণ করবে, কিন্তু তার আয়তনটা ধারণ করতে পারবে না। গ্যাসের মধ্যে দেখো সেই ইন্টারমলিকিউলার স্পেসটা সবচেয়ে বেশি, আর ইন্টারমলিকিউলার বন্ডিংটা সবচেয়ে কম। তাই জন্য কিন্তু গ্যাস আকার এবং আকৃতি দুটোই ধারণ করতে পারে। অর্থাৎ গ্যাসকে তুমি যেই পাত্রেই রাখো না কেন, গ্যাস কিন্তু তার পুরো ভলিউমটাই নিয়ে নেবে। এখানে দেখো আমরা যে ছবিটা প্রথমেই দেখালাম, সেই ছবিটারই একটা স্টিল ছবি দেখানো রয়েছে। গ্যাস মলিকিউল রয়েছে আর র্যান্ডম মুভমেন্ট করছে দেখো এই কন্টেনারটার মধ্যে। দেখো আর একটা যে চিত্র রয়েছে, সেখানে প্রথম যে কন্টেনারটা রয়েছে সেখানে গ্যাসের প্রেশার কিন্তু দেওয়া রয়েছে 1 ATM, অর্থাৎ দেখো বাইরে থেকে 1 ATM প্রেশার দেওয়া হচ্ছে এবং ভলিউম কিন্তু দেওয়া রয়েছে 1 লিটার। তারপরেরটায় দেখো প্রেশার বাইরে থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে 2 ATM, আর ভলিউম কিন্তু দেখো ভেতরের যেটা গ্যাসের ভলিউম সেটা কমে গিয়ে দাঁড়িয়েছে 0.50 লিটার, আর পরেরটাতেও প্রেশার আরও বেড়েছে এবং ভলিউম আরও কমেছে। অর্থাৎ আমরা এটা বুঝতে পারছি যে গ্যাসের ভলিউমের সাথে প্রেশারের কোনো একটা সম্পর্ক আছে। আর এখানে এটাও লক্ষ্য করলাম, গ্যাসের যে ভলিউমটা কমছে প্রেশার বাড়ার সাথে সাথে, সেখানে কিন্তু টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকছে। এরপরে এই যে চাপটা বাইরে থেকে দেওয়া হচ্ছে, এর একক কি আমরা দেখে নিই। আমরা কি জানি? আমরা কোথাও একটা হাত দিয়ে চাপ দিই, কিন্তু অ্যাকচুয়ালি আমরা চাপ দিই না, হাত দিয়ে আমরা বল প্রয়োগ করি। সেই বলটারই ইউনিট এরিয়াতে যত ভ্যালু হবে সেটাই হলো চাপ। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যে একক ক্ষেত্রফলে যতটা ফোর্স দেওয়া হবে, অর্থাৎ যতটা বল প্রয়োগ করা হবে, সেটাই হলো চাপ। এবার চাপ ভেতর থেকেও হতে পারে, চাপ কিন্তু বাইরের থেকেও হতে পারে। আমরা এবার দেখব চাপ কি করে বের করতে হয়। ধরো পৃথিবীর পৃষ্ঠতলে যে চাপটা রয়েছে সেটা আমরা মার্কারি দিয়ে মাপবো। তো আমরা একটা মার্কারি স্তম্ভ নেব,
সেই স্তম্ভের উচ্চতাটা কতটা হচ্ছে সেটা নেব, আর ওই যে মার্কারি তার আমরা ঘনত্বটা নেব এবং সেখানে অভিকর্ষজ ত্বরণ কত সেটা দেখব। অর্থাৎ যে কোনো ফ্লুইডই আমরা নিই না কেন তার ক্ষেত্রে ফর্মুলাটা আমাদের এরকম হবে: স্তম্ভের উচ্চতা ইন্টু ফ্লুইডের ঘনত্ব ইন্টু অভিকর্ষজ ত্বরণ। স্তম্ভের উচ্চতা বলতে যে ফ্লুইড নেব সেই ফ্লুইড স্তম্ভের উচ্চতা। যদি আমরা মার্কারি নিই তাহলে মার্কারি, যদি আমরা ওয়াটার নিই তাহলে ওয়াটার, যদি আমরা এয়ার নিই তাহলে এয়ার। ফ্লুইড মানে কিন্তু লিকুইড গ্যাস দুটোকেই বলা হয়। এবং অভিকর্ষজ ত্বরণটা নেব, অর্থাৎ এইচ ইন্টু রো ইন্টু জি, যেখানে এইচ কি স্তম্ভের উচ্চতা, রো কি যে ফ্লুইড নিচ্ছি তার ঘনত্ব, এবং জি কি অভিকর্ষজ ত্বরণ। তাহলে এর একক কি হবে? স্তম্ভের উচ্চতা মানে কি মিটার, ঘনত্ব মানে কি কেজি পার মিটার কিউব, আর অভিকর্ষজ ত্বরণ মানে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখান থেকে আমরা পাচ্ছি কেজি পার মিটার সেকেন্ড স্কোয়ার। এবার ওপরে আর নিচে যদি মিটার দিয়ে গুণ করি তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার বাই মিটার স্কোয়ার। অর্থাৎ আমরা জানি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার কি নিউটন, আর পার মিটার স্কোয়ার মানে কি বর্গমিটার, অর্থাৎ নিউটন পার বর্গমিটার। এটা কিন্তু আমাদের এমকে সিস্টেমের ইউনিট বেরোলো। এটাকে আমরা আর একভাবেও বলতে পারি যে চাপের একক ইকুয়াল টু প্রযুক্ত বলের একক বাই ক্ষেত্রফলের একক। প্রযুক্ত বলের একক কি নিউটন, আর ক্ষেত্রফলের একক কি বর্গমিটার, তাহলে নিউটন পার বর্গমিটার। আর সিজিএস সিস্টেমে যদি দেখি তাহলে তার একক হবে ডাইন পার বর্গ সেন্টিমিটার। তাহলে নিউটন পার বর্গমিটার আর ডাইন পার বর্গ সেন্টিমিটারের মধ্যে আমরা রিলেশনটা দেখে নিই। এই নিউটন পার বর্গমিটারকে এসআই নিয়মে আমরা কিন্তু পাস্কেলও বলি। তাহলে 1 নিউটন পার বর্গমিটার ইকুয়াল টু, এবার নিউটনের জায়গায় আমি কি লিখবো 10⁵ ডাইন, কারণ আমরা কি জানি 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন। আর মিটার স্কোয়ার, এবার আমরা কি জানি 1 মিটার ইকুয়াল টু 10 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে মিটার স্কোয়ার মানে 1 মিটার স্কোয়ার ইকুয়াল টু কি হবে 10 স্কোয়ার সেন্টিমিটার পুরোটার হোল স্কোয়ার, মানে 10 স্কোয়ারের হোল স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে কত হলো 10⁵ ডাইন বাই 10⁴ সেন্টিমিটার স্কোয়ার। 10⁴ আর 10⁵ কাটলে ওপরে পড়ে থাকবে 10, তাহলে 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। অর্থাৎ 1 নিউটন পার বর্গমিটার ইকুয়াল টু 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এই যে আমরা পৃথিবীর পৃষ্ঠতলে এয়ারের যে চাপটা মাপি এইটাকেই আমরা কি বলি অ্যাটমসফিয়ারিক প্রেশার বা অ্যাটমসফিয়ার। এটা আমরা জেনারেলি 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপকেই বলি। সেই চাপটা কোথায় হতে হবে? সেই চাপটা সমুদ্র পৃষ্ঠে হতে হবে, আর সেই চাপটা 0°C বা 273 কেলভিন উষ্ণতাতেই হতে হবে। তবেই আমরা কিন্তু সেই 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপকে 1 ATM চাপ বলবো। এটাকে এনটিপিও বলা হয়, অর্থাৎ প্রমাণ চাপও বলা হয়। এনটিপির ফুল ফর্ম কি? নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তাহলে প্রমাণ চাপ ইকুয়াল টু কি 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। এবার আমরা আগে একটা ফর্মুলা দেখেছি এইচ রো জি। তাহলে 76 সেন্টিমিটারটা কি এইচ, রো অর্থাৎ পারদের ঘনত্ব কত 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব, আর অভিকর্ষজ ত্বরণ কত 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা পুরোটাই কিন্তু সিজিএস সিস্টেমেই ক্যালকুলেট করছি। তাহলে 76 ইন্টু 13.6 ইন্টু 980 করলে আমরা পাই 1.013 ইন্টু 10⁶। ইউনিট কি হবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এইটাকেই আমরা কি বলি 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার। তাহলে এই 1 অ্যাটমসফিয়ারিক প্রেশারটা দেখো 10⁶ ভ্যালু রয়েছে, তো 10⁶টাকে আমরা সাবস্টিটিউট করি 1 বার দিয়ে, অর্থাৎ 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারটাকে আমরা বলি 1 বার আমাদের ক্যালকুলেশনের সুবিধা ক্ষেত্রে। তাহলে 1 বার ইকুয়াল টু 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার ইকুয়াল টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, কারণ 1 নিউটন পার মিটার স্কোয়ার ইকুয়াল টু 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে প্রমাণ চাপ কত হলো 1.013 বার। খানিক আগে যে আমরা একটা চিত্র দেখলাম যেখানে প্রেশার বাইরে থেকে বাড়ানো হচ্ছে আর সিলিন্ডারের যে গ্যাসের ভলিউম সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে, তো সেই সূত্রর ব্যাপারেই পড়ব। তাহলে আমরা যদি স্থির তাপমাত্রা রাখি এবং
বাইরে থেকে কোনো গ্যাস ঢুকতে না দিই বা ভেতর থেকে কোনো গ্যাস বাইরে বেরোতে না দিই, অর্থাৎ গ্যাসের ভর যদি আমরা কনস্ট্যান্ট রাখি তাহলে যত প্রেশার বাড়বে ততটাই ভলিউম কমবে। অর্থাৎ প্রেশার বাড়ার সাথে সাথে ভলিউমের কমাটা কি হবে? ব্যাস অনুপাতি। এখানে আমাদের ধ্রুবক অর্থাৎ কনস্ট্যান্ট কিন্তু দুটো থাকবেই, যেটা আমি বললাম আগেই, উষ্ণতা এবং গ্যাসের ভর। দেখো কোনো গ্যাস কিন্তু এখান থেকে লিক হচ্ছে না, আর দেখো আমি কম্প্রেস করছি গ্যাসটাকে, অর্থাৎ গ্যাসটার ভলিউমটা আমি কমিয়ে দিচ্ছি কি করে? বাইরের থেকে প্রেশার দিয়ে। তাহলে এই যে প্রেশারটা দিচ্ছি আর গ্যাসের ভলিউমটা কমে যাচ্ছে, তাহলে দেখো গ্যাসের যে মলিকিউলগুলো দে আর পুশড টুগেদার, মানে তাদের যে ইন্টারমলিকিউলার স্পেস সেটা কিন্তু কমে যাচ্ছে। তাহলে প্রেশার বাড়লে কি হবে? ভলিউম কমবে। তাহলে আমরা এর গাণিতিক রূপটা কিভাবে দেখব? ভি ভ্যারিজেস 1/p, বা আমরা এটাকেও বলতে পারি এভাবে যে পি ভ্যারিজেস 1/v, যে কোনো একটা। তো আমরা এভাবেই এটাকে গাণিতিক রূপে লিখি যে ভি ভ্যারিজেস 1/p। এবার ভ্যারিজ অ্যাজ 1/p, তো সেখানে একটা আমাদের ইকুয়াল টু যদি আনতে হয় তাহলে একটা ধ্রুবক আনতে হবে। তাহলে সেই ধ্রুবকটা ধরে নিই কে, তাহলে ভি ইকুয়াল টু কে বাই পি। পিটাকে যদি ইকুয়াল টু বাঁদিকে নিয়ে যাই তাহলে কি হবে? পিভি ইকুয়াল টু কে। তাহলে এখানে দেখো পি আর ভি এর যে মাল্টিপ্লিকেশন হবে, অর্থাৎ পি এর যাই ভ্যালু থাকুক না কেন তার সাথে কিন্তু ভি এর ভ্যালুটা অ্যাডজাস্ট হতে থাকবে এবং দুটোর প্রোডাক্ট কিন্তু কনস্ট্যান্ট হবে সবসময়। তাহলে আমরা এটা এভাবেও লিখতে পারি যে পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু ইকুয়াল টু পি থ্রি ভি থ্রি ইকুয়াল টু ডট 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 ইকুয়াল টু কে, যেখানে পি ওয়ান হচ্ছে ভি ওয়ান ভলিউমের প্রেশার, পি টু হচ্ছে ভি টু ভলিউমের প্রেশার, পি থ্রি হচ্ছে ভি থ্রি ভলিউমের প্রেশার, আর ডট 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 যা যা থাকবে সেই ভলিউমের প্রেশার হচ্ছে সেইটা। এটার আমরা একটা ছবি দেখে নিই, যেটা আগেই দেখলাম আমরা। পিভি ইকুয়াল টু কি বললাম? পি ওয়ান ভি ওয়ান। যদি আমরা পি ওয়ানটা করে দিই 2p, আয়তন কত হলো? v/2। আর যদি প্রেশার 4p করে দিই তাহলে কত হয়ে যাবে? v/4। 3p করলে কত হবে? v/3। 5p করলে কত হবে? v/5। 10p করলে v/10, এরকমই থাকবে। তাহলে আমরা প্রথম কন্টেনারটায় দেখছি যে প্রেশার p রয়েছে, আয়তন কিন্তু v। তারপরে প্রেশার কত হলো? 2p, আয়তন কত হলো? v/2, কারণ p ইন্টু v পুরোটাকে কিন্তু কনস্ট্যান্ট থাকতে হবে। তাহলে 2p ইন্টু v/2 কত হবে? 2 কেটে গেলে হয় pv। আর তারপরের কন্টেনারটায় দেখো 4p রয়েছে আর ভলিউম কিন্তু v/4। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে প্রেশারের সাথে কিন্তু ভলিউমটা ইনভার্সলি ভ্যারি করছে, অর্থাৎ দেখো প্রেশার যত বাড়ছে তত কিন্তু ভলিউম কমছে। এটার একটা আমরা লেখচিত্র আকারে দেখে নিই। দেখো এখানে আমরা ওয়াই অ্যাক্সিসে পি নিয়েছি আর এক্স অ্যাক্সিসে ভি নিয়েছি। তাহলে দেখো ভি যত বেড়েছে পি কিন্তু তত কমেছে, আর দেখো পি যত বেড়েছে ভি কিন্তু তত কমেছে। এরপরে আমরা এক্স অ্যাক্সিসে নিচ্ছি পি, ওয়াই অ্যাক্সিসে নিচ্ছি পিভি। এখানে কিন্তু গ্রাফটা কনস্ট্যান্ট হবে, তার কারণ পিভি সবসময় কনস্ট্যান্ট থাকুক, এক্স অ্যাক্সিসে কি থাকবে সেটার উপর ডিপেন্ডই করবে না। পি থাকুক, ভি থাকুক, টি থাকুক, এনিথিং এনিথিং যাই থাকুক না কেন, প্রত্যেকটা ক্ষেত্রেই পিভি গ্রাফটা যদি আমরা ওয়াই অ্যাক্সিসে রিপ্রেজেন্ট করি তাহলে কনস্ট্যান্ট থাকবে, যেরকম আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এবার তোমরা দেখবে যে যদি বেলুন ফোলাও তাহলে দেখবে বেলুনটাও ফুলছে, কিন্তু সেখানে প্রেশারের সাথে ভলিউমটা ইনভার্সলি প্রপোর্শনাল নয়। তার কারণ তুমি দেখবে যে বেলুনে আমরা বাইরে থেকে এয়ার ভরছি, অর্থাৎ মাস অর্থাৎ ভর কিন্তু চেঞ্জ হচ্ছে। ভর কিন্তু আমাদের বয়েলের সূত্রর ক্ষেত্রে ফিক্স থাকতে হবে, তাই জন্যই বেলুনে যখন হাওয়া ভরি তখন কিন্তু বয়েলের সূত্র মেনে চলে না সেটা। আজকে আমরা এই অবধি পড়লাম, এর পরের দিন আমরা চার্লসের সূত্র পড়ব আর তারপরে আরও বিভিন্ন জিনিস দেখব। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তারাও এই গ্যাসের বিহেভিয়ারের বিভিন্ন ব্যাপারগুলো জানতে পারে, গ্যাসের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো জানতে পারে। আর নিচের সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটা টিপে নোটিফিকেশনটা অল করে দেবে, যাতে তোমার কাছে আমাদের ভিডিওটা সবার প্রথমে নোটিফিকেশন আসে। পরের দিন আমরা আবার এটার পার্ট 2 নিয়ে ফিরে আসবো, যেখানে আরও অনেক ইন্টারেস্টিং ফ্যাক্টস থাকবে।